সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। এস.এম. মডেল সরকারি উচ্চ বিদ্যালয় গোপালগঞ্জের পক্ষ থেকে সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি পুলকবালা, সহকারী শিক্ষক। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায়ের নবদান বই নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা আমার সাথে থাকবে। আমরা এই বইটার 124 পাতায় 5 নং একটা উদ্দীপক দেওয়া আছে। এই উদ্দীপকের আলোকে আমরা নবদান বই প্রস্তুত করব। এখানে উদ্দীপকটি দেওয়া আছে। আমরা এই উদ্দীপকের আলোকে নবদান বই প্রস্তুত করার চেষ্টা করি। তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো। 2017 সালের আগস্ট মাসে নাসির এন্টারপ্রাইজের নগদ লেনদেন সমূহ নিম্নরূপ। এখানে অনেকগুলো লেনদেন আছে। আগস্ট 1 থেকে 20 তারিখে লেনদেন সমূহের ভিত্তিতে 2 ঘরা নগদ বই প্রস্তুত করো। আমরা 2 ঘরা নগদ বই প্রস্তুত করব। নাসির এন্টারপ্রাইজ নাসির এন্টারপ্রাইজ এর 2 ঘরা নগদান বই। এটা হচ্ছে তারিখ, প্রাপ্তি সমূহ, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা। তারিখ, প্রাপ্তি সমূহ, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা, ডেবিট, ক্রেডিট। তারিখ, প্রদান সমূহ, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা। 1 2 3 4 5 6। এই পাশেও 6টা কলাম আছে। মোট 12টা কলাম আছে। উভয় দিকে 12টা কলাম আছে। প্রথম দিকে হচ্ছে প্রাপ্তি সমূহ, এদিকে হচ্ছে প্রদান সমূহ, আর বাকি যা আছে প্রত্যেকটা করে তাই বসবে। তারিখ,
প্রদান সমূহ ভাউচার নং খতিয়ান পৃষ্ঠা নগদ টাকা ব্যাংক টাকা। সুপ্রিয় শিক্ষার্থীরা, কয়েক প্রকারের নগদান বই আছে। এর মধ্যে প্রচলিত আছে সাধারণত 1 ঘরা 2 ঘরা 3 ঘরা নগদান বই এবং খুচরা নগদান বই। তাহলে যে নগদান বইয়ে টাকার ঘর দুটো থাকে সেটা হচ্ছে 2 ঘরা নগদান বই, যেমন নগদ টাকা এবং ব্যাংক টাকা। 1 ঘরা নগদান বইতে শুধু নগদ টাকার কলামটা থাকে, ব্যাংক টাকা ও বাটা টাকাটা থাকে না। 2 ঘরা নগদান বইতে নগদ টাকা এবং ব্যাংক টাকার কলাম থাকে, আর 3 ঘরা নগদান বইতে বাটা টাকারও একটা কলাম থাকে। আমাদের এই উদ্দীপকের আলোকে আমাদের করতে হবে 2 ঘরা নগদান বই, অর্থাৎ এখানে দুটো টাকার ঘর থাকবে, নগদ টাকা এবং ব্যাংক টাকা। লক্ষণীয় যে যত প্রকারের নগদ টাকা বা ব্যাংকের মাধ্যমে যে লেনদেনগুলো সম্পাদিত হয়েছে শুধুমাত্র সেই লেনদেনগুলো এই 2 ঘরা নগদান বইতে বা নগদান বইতে আসে। তাহলে আমরা এই উদ্দীপকের আলোকে আমরা দফাগুলো এখানে পোস্টিং দেওয়া শুরু করি। 2017 সালের আগস্টের 1 তারিখ 2017 সাল আগস্ট 1 আগস্ট নগদ উদ্ধৃত ব্যাংক উদ্ধৃত যথাক্রমে 19,000 এবং 24,000, অর্থাৎ ব্যালেন্স বিডি। আগের বছরের যে বা আগের হিসাবকালে যে টাকা ব্যয় অতিরিক্ত থাকে বা যে টাকা নগদ তহবিলে থাকে, তহবিলে জমা থাকে, সেটা হচ্ছে পরবর্তী প্রারম্ভিক ব্যালেন্স। তাহলে এখানে প্রারম্ভিক ব্যালেন্স আছে, নগদ ব্যালেন্স আছে 19,000 টাকা এবং ব্যাংক ব্যালেন্স আছে 24,000 টাকা। ব্যালেন্স বিডি নগদ টাকা হচ্ছে 19,000 আর ব্যাংক টাকা হচ্ছে 24,000 টাকা। এরপর আছে আগস্টের 2 তারিখ রাজীব ট্রেডার্সের নিকট বিক্রয় বাবদ চেক প্রাপ্তি 7,000 টাকা। তাহলে এখানে আমাদের কি করতে হবে, যে চেক প্রাপ্তি, যেহেতু ব্যাংকের মাধ্যমে টাকাটা আসছে, ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পেয়েছে এবং রাজীব ট্রেডার্স এর কাছ থেকে পাওয়া গেছে। রাজীব ট্রেডার্স এর ক্রেডিট লিখে আমরা ব্যাংক ব্যালেন্সকে ডেবিট করব। যেহেতু আমরা এখানে কি লিখবো, যে যেহেতু নগদ বই করতেছি, ডেবিট পাশে ব্যাংক ব্যালেন্সের ডেবিট পাশে আমরা টাকাটা বসাবো রাজীব ট্রেডার্সের নাম দিয়ে। রাজীব ট্রেডার্স কত টাকা? 7,000 টাকা। আমি আবার বলছি যে যেহেতু আমরা নগদান বই করতেছি, এখানে ব্যাংকের একটা কলাম আছে। যদি ব্যাংক হিসাব ডেবিট হয় এবং অন্য হিসাব যদি ক্রেডিট হয়, তাহলে আমরা ব্যাংক হিসাব ডেবিট হলে এই ডেবিট পাশে ব্যাংকের কলামের টাকাটা লিখবো, যে এর বিপরীত যে দফা এন্ট্রি আছে, বিপরীত পক্ষ আছে, তার নাম দিয়ে। তাহলে এখানে ব্যাংক হিসাব হচ্ছে ডেবিট, রাজীব ট্রেডার্স হচ্ছে ক্রেডিট। তাহলে রাজীব ট্রেডার্সের নাম দিয়ে আমরা ব্যাংকের কলামে লিখবো ডেবিট পাশে। ব্যাংক হতে উত্তোলন 5,000 টাকা। এটা একটা কোয়ান্টিটি, কারণ যদি একই লেনদেন দ্বারা ব্যাংক একটা প্রতিষ্ঠানের ব্যাংক জমা এবং নগদ তহবিলকে প্রভাবিত করে, তাহলে সেই লেনদেনগুলো হচ্ছে কোয়ান্টিটি বা সেই এন্ট্রিগুলো হচ্ছে কোয়ান্টিটি বলে। আমরা এই কোয়ান্টিটিকে সি দ্বারা বা ক দ্বারা চিহ্নিতকরণ করব। 5 তারিখ ব্যাংক হতে উত্তোলন, ব্যাংক হিসাব ৳5,000 টাকা। এই পাশে 2017 সাল আগস্ট
এই সোজা লিখি আগস্ট 5 তারিখ নগদান হিসাব কোনটা 5,000 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীরা, ব্যাংক থেকে উত্তোলন অর্থাৎ প্রতিষ্ঠানের ব্যাংক জমা যে টাকা আছে সেখান থেকে টাকা উঠিয়ে প্রতিষ্ঠানের তহবিলে আনা হয়, তাহলে প্রতিষ্ঠানের তহবিল বৃদ্ধি পায় এবং প্রতিষ্ঠানের ব্যাংক জমার পরিমাণ কমে যায়। সুতরাং প্রতিষ্ঠানের নগদ তহবিল যদি বৃদ্ধি পায় তাহলে নগদ হিসাব ডেবিট, আর ব্যাংক ব্যালেন্স কমে গেলে বা ব্যাংক জমা কমে গেলে ব্যাংক জমা হিসাব ক্রেডিট হয়। তাহলে আমাদের এখানে যেহেতু নগদ বইতে দিচ্ছি, তাহলে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, নগদ টাকা বাড়াতে হলে ডেবিট পাশে নগদের ঘরে 5,000 টাকা লিখবো এবং এর বিপরীত এন্ট্রি আছে বা বিপরীত পক্ষ আছে ব্যাংক হিসাব, আর এদিক থেকে ব্যাংক জমা কমিয়ে দেবো, এখানে বিপরীত এন্ট্রি লিখবো বা বিপরীত পক্ষ হচ্ছে নগদান হিসাব, কারণ নগদান হিসাব হচ্ছে ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে ব্যাংক কলামের ঘরে 5,000 টাকা লিখবো, কার নাম দিয়ে? নগদান হিসেবে নাম দিয়ে। পণ্য ক্রয় 10 তারিখে পণ্য ক্রয় 5,000 টাকা, বাট্টা 5%, অর্থাৎ এটা হচ্ছে ক্রয়ের সময় 5% কম টাকা দিয়ে ক্রয় করা হবে। তাহলে আমাদের 5% বাদ দিয়ে আমাদের এই মূল্যটা নির্ণয় করতে হবে। 5,000 টাকা 5% আসে 250 টাকা, অর্থাৎ 4750 টাকা। তাহলে ক্রয় করে নগদ টাকা ক্রয় করলে নগদান হিসাব ক্রেডিট আর হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, অর্থাৎ ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে নগদান বইয়ের ক্রেডিট দিকে বসাবো নগদ টাকার ঘরে, এর বিপরীত পক্ষকে ক্রয় হিসাব। ক্রয় হিসাব 4750 টাকা, তারিখ হচ্ছে 10 তারিখ। এরপরে আছে জাফর স্টোরের নিকট হতে 6,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 5,800 টাকা প্রাপ্তি, অর্থাৎ কোনো এক জনৈক দেনাদার যার নাম হচ্ছে জাফর স্টোর, মানে একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের কাছে এই নাসির এন্টারপ্রাইজ টাকা পেত, কত 6,000 টাকা পেত, তার পূর্ণ নিষ্পত্তিতে 5,800 টাকা পেয়েছে। তাহলে এই 5,800 টাকা হচ্ছে নগদান, মানে নগদ টাকা আছে নগদান হিসাব, আর হচ্ছে ক্রেডিট হবে জাফর স্টোর। তাহলে নগদান হিসাব ডেবিট 5,800 আর জাফর স্টোর হিসাব ক্রেডিট 5,800। তাহলে আমরা এই পাশে লিখবো 12 তারিখ জাফর স্টোরের নাম দিয়ে 5,800 টাকা। এরপরে আছে সাদ্দাম অ্যান্ড সন্সের নিকট হতে নগদে পণ্য ক্রয় 3,500 টাকা। নগদে পণ্য ক্রয় করলে ক্রয় হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। ক্রেডিট হলে নগদ হিসাব, ক্রেডিট হলে ক্রেডিট দিকে নগদের ঘরে আমরা টাকাটা বসাবো ক্রয়ের নাম দিয়ে 3,500 টাকা ক্রয় হিসাব। তারিখ এরপরে আছে 20 তারিখ আছে সেলিমা ট্রেডার্সকে পরিশোধ 4,300 টাকা এবং বার্তা প্রাপ্তি 200 টাকা। অর্থাৎ সেলিমা ট্রেডার্স নামে একটা প্রতিষ্ঠান এই নাসির এন্টারপ্রাইজের নিকট টাকা পেত, যার এখানে বলা আছে তাদেরকে তাদের পাওনা পূর্ণ নিষ্পত্তিতে 4,300 টাকা পরিশোধ করে 200 টাকা বার্তা পাইছে, অর্থাৎ তারা 4,500 টাকা পেত, এখানে তাদেরকে 4,300 টাকা দিয়ে পুরোপুরি ভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ তাদের আর কোনো দাবি দেওয়া নেই। তাহলে আমরা সেলিমা ট্রাস্ট, এটা হচ্ছে ডেবিট আর নগদ হিসাব ক্রেডিট। সেলিমা ট্রেডার্স
এটা আসছে 4,300 টাকা। যেহেতু দুঘরা নগদান বইতে কোনো বার্তার ঘর থাকে না, তাই বার্তা টাকাটা আমরা লিখবো না। আর সেলিমার ট্রেডার্স তাদের 4500 টাকা পূর্ণ নিষ্পত্তিতে 4,300 টাকা পরিশোধ করা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন যোগ করে দেখব এবং আমরা এর জের নামাবো। উনিশ হাজার 24,000 29,800 টাকা। টাকা। আর এই পাশে আমরা 29,800 টাকা লিখে রাখি। আমরা এই নগদ ডেবিট পাশে নগদ টাকার যোগফলটা নামালাম এই কারণে, কারণ নগদ প্রাপ্তির চাইতে কখনো নগদ প্রদান বেশি হয় না। এই কারণে আমরা নগদ ডেবিট দিকে নগদ টাকার যোগফল নামে আমরা উভয় দিকে টাকাটা বসালাম। এই পাশে যোগফল নির্ণয় করি। 4 7,000 7 4 11,000 12,250 টাকা, 12,550 টাকা। 12,550 0 2 7 1 17,250 টাকা। এই টাকাটা এই পাশে ঘাটতি আছে, অর্থাৎ ডেবিট ব্যালেন্স, নগদ টাকার ডেবিট ব্যালেন্স হচ্ছে 17,250 টাকা। টাকা। এরপর আমরা ব্যাংক জমাটা দেখি কোন পাশে বড় আছে। 31,000 টাকা, এই পাশে 5,000 টাকা। তাহলে এটা এমনিতেই দেখা যাচ্ছে যে এই পাশটা টাকার ফিগারটা বড়। আমরা এটা বসাই যাই 31,000 টাকা। $5,000 টাকা বাদ দিতে থাকে 26,000 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই টাকাটা হচ্ছে এই দুঘরা নগদ বইয়ের ওই হিসাবকালীন সময়ে নগদ ব্যালেন্স এবং ব্যাংক জমা ডেবিট ব্যালেন্স। নগদ হিসাবে ডেবিট ব্যালেন্স এবং ব্যাংক জমা ডেবিট ব্যালেন্স, অর্থাৎ হাতে নগদ টাকা আছে এবং ব্যাংক জমা আছে এই কয় টাকা। এটা পরবর্তী হিসাবকালে নেওয়া হবে। এটা হচ্ছে আগস্ট, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বরের 1 তারিখ। ব্যালেন্স সিডি, অর্থাৎ নিচে নিত বা স্থানান্তরিত হবে। এবার হচ্ছে ব্যালেন্স বিডি। এটা হচ্ছে সেপ্টেম্বর, এটা হচ্ছে আগস্টের 31 তারিখ, এটা হচ্ছে সেপ্টেম্বরের 1 তারিখ। এটা হচ্ছে আগস্টের 31 তারিখ, অর্থাৎ এই মাসের শেষ তারিখে ব্যালেন্স সিডি নিচে, মানে এই টাকা নিচে নেওয়া হবে বা পরবর্তী হিসাব করে নেওয়া হবে। আর হচ্ছে যে উপর টাকা নিতে বা স্থানান্তরিত হয়েছে, ব্রোড ডাউন। এটা পরবর্তী মাসের প্রারম্ভিক জের বা উদ্ধৃত। তাহলে আমরা
আর এখানে দুটো টান দিয়ে আমরা হিসাবটা সমাপন করবো, বা এই টানটার মনে হয় হিসাব শেষ করে দেওয়া। আমরা নিচে ডান দিয়ে সবটার পরিপূর্ণতা প্রদান করি। এ হচ্ছে দুঘরা নবদান বই। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা দুঘরা নবদান বই সম্পর্কে কিছুটা হলেও ধারণা পেয়েছো। আমরা পরবর্তী ক্লাসে এই নবদান বই নিয়ে আরো আলোচনা করব। আশা করি তখন তোমরা আমার সাথে থাকবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।